পর্যটন কেন্দ্র সাজেকে সময়ের সাথে স্পষ্ট হচ্ছে ক্ষত। ক্ষয়ক্ষতি নিরূপণে কাজ করছে প্রশাসন, পুনর্বাসনের কাজে সেনাবাহিনীর সহায়তা। পর্যটকদের নিরুৎসাহিত করা আছে, বাট এটা হয়তো দ্রুতই এই জিনিসটা তুলে নেওয়া হবে। 5 দফা দাবিতে চট্টগ্রাম ও রাজশাহী মেডিকেলে আজও ইন্টার্নদের কর্মবিরতি, দাবির পক্ষে অনড় আন্দোলনকারীরা। সংযোগ সড়কের অভাবে মৌলভীবাজারে কাজে আসছে না কোটি টাকার সেতু, নির্বিচারে বালু তোলায় ঝুঁকির মুখে পড়েছে স্থাপনা। বালু উত্তোলন করার কারণে আমাদের এই ব্রিজটি ইতিমধ্যে প্রায় অর্ধেক ক্ষতিগ্রস্ত হয়েছে। এখনো যে সংযোগ সড়ক, সেই সড়কটি নির্মিত হয় নাই। ইতিমধ্যে ব্রিজ প্রচন্ড ঝুঁকির মধ্যে আছে। শুভেচ্ছা, আমন্ত্রণ সংবাদ সারা দেশে। নুসরাত বৃষ্টির সাথে আছি। শিরোনামগুলো শুনছিলেন। যত সময় যাচ্ছে সাজেকের ক্ষতচিহ্ন ততই স্পষ্ট হচ্ছে এবং ধ্বংসস্তূপে পরিণত হয়েছে পুরো এলাকা। পুরে ছাই, রিসোর্ট, কটেজ, বেশ কিছু রেস্তোরাঁ। সর্বস্ব হারানো মানুষগুলো কোনো মতে রাত পার করেছেন, আর এখন সবচেয়ে বড় দুশ্চিন্তা তাদের থাকা খাওয়া নিয়ে। এর মধ্যে ক্ষয়ক্ষতি নিরূপণে কাজ শুরু করছে স্থানীয় প্রশাসন। ক্ষতিগ্রস্তদের তালিকা করে পরবর্তী পদক্ষেপ গ্রহণের আশ্বাস দিয়েছেন বাঘাইছড়ির উপজেলা নির্বাহী কর্মকর্তা। পর্যটন কেন্দ্র সাজেকে আগুন লাগার ঘটনায় 5 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে রাঙ্গামাটি জেলা প্রশাসন। যে সকল পর্যটক সাজেকে ছিলেন তারা সকাল থেকে ঘটনাস্থল ছেড়ে যাচ্ছেন। আপাতত সাজেকে পর্যটকদের জন্য ভ্রমণ নিরুৎসাহিতই করছে জেলা প্রশাসন। 30 তারিখে উদ্বোধন করার কথা ছিল এই যে নিচে শতরঞ্জি রিসোর্ট, কিন্তু উদ্বোধন আর করতে পারেনি। এর আগে আল্লাহ সব নিয়ে গেছে। লোকজন যারা আছে তারা ভিজিট করছেন এবং মোটামুটি একটা স্বাভাবিক পর্যায়ে চলে এসেছে। তো আমি আশা করব যে স্থানীয় যে জেলা প্রশাসন, এই প্রশাসনের নির্দেশনা মোতাবেক সাময়িক সময়ের জন্য পর্যটকদের নিরুৎসাহিত করা আছে, বাট এটা হয়তো দ্রুতই এই জিনিসটা তুলে নেওয়া হবে। মেঘের রাজ্য সাজেক যেন এখন আগুনে পুড়ে যাওয়া এক ধ্বংসস্তূপ। রাতের অন্ধকারেও আগুনের ভয়াবহতা স্পষ্ট ছিল এবং পাহাড়ের অন্যতম পর্যটন কেন্দ্র সাজেকে অগ্নিকাণ্ডে পুড়ে ছাই 30টির বেশি রিসোর্ট, কটেজ, রেস্তোরাঁ। যুদ্ধ বিধ্বস্ত কোনো নগরী কিংবা আগ্নেয়গিরির ক্ষতচিহ্ন নয়। রাতের অন্ধকারে আগুনের এই লেলিহান শিখা জানান দিচ্ছে ভালো নেই মেঘের স্বর্গরাজ্য সাজেক। মেঘের রাজ্য সাজেকের 32টি রিসোর্টে এখন অবশিষ্ট শুধুই ছাই। যেখানে পর্যটকরা উপভোগ করতেন সাদা মেঘের শুভ্রতা, সেখানে চারদিকে এখন কেবল আগুনের ধোঁয়া। যতদূর চোখ যায় শুধুই আগুনে পুড়ে যাওয়া ধ্বংসস্তূপ। সোমবার দুপুরে ইকো ভ্যালি রিসোর্ট থেকে সূত্রপাত হওয়া আগুন জ্বলছিল রাতেও। আগুন শুধু বাঁশ, কাঠ আর গাছ দিয়ে তৈরি রিসোর্টগুলোকেই পোড়ায়নি, পুড়িয়েছে রিসোর্ট মালিকদের ভাগ্য। সাজেক জুড়ে এখন কেবলই হাহাকার। আগুন অল্প একটু লাগার সাথে সাথে আপনার সর্বোচ্চ 1 মিনিট টাইম নিছে পুরো অবকাশটা ধরার, তারপরে আর কোনোভাবে নিয়ন্ত্রণে আসা যায় না। মনে করছি এটা কন্ট্রোল করা সম্ভব হবে, কিন্তু সম্ভব হয় নাই, যার কারণে ওদিকের আগুন এদিকে এসে একদম আমাদের অনেক 37টা মতো রিসোর্ট আমাদের পুড়ে গেছে। নতুন রিসোর্ট ছিল 30 তারিখে উদ্বোধন করার কথা ছিল এই যে নিচে শতরঞ্জি রিসোর্ট, কিন্তু উদ্বোধন আর করতে পারেনি। এর আগে আল্লাহ সব নিয়ে গেছে। আমি মেঘেরগড় রিসোর্টের মালিক। মেঘেরগড় রিসোর্ট রেস্টুরেন্ট স্বর্ণালী, আমার 1 কোটি টাকার উপরে ক্ষয়ক্ষতি হয়েছে। আমি একবার নিঃস্ব হয়ে গেছি। মুহূর্তেই কিভাবে ছড়িয়ে পড়ল এই আগুন, কেনই বা নিয়ন্ত্রণে আনতে পারেনি ফায়ার সার্ভিসের কর্মীরা। কয়েক ঘন্টা পার হলেও আগুনের ভয়াবহতা রাতেও দৃশ্যমান ছিল। পানি স্বল্পতা ও বাতাসের গতিবেগের কারণে ক্ষতির পরিমাণ বেড়েছে বলে দাবি ফায়ার সার্ভিসের। এখানে পানির কোনো সোর্স ছিল না। যদি পানির রিজার্ভার থাকতো তাহলে এই আগুন নিবানোর জন্য আমাদের কোনো সমস্যা হতো না। আগুনের ভয়াবহতা বৃদ্ধি পাওয়াতে আমরা আমার খাগড়াছড়ি জেলায় অন্যান্য স্টেশন সবগুলোকে আমরা মুভ করিয়েছি। টোটাল 14টা ইউনিট আমার এখানে মুভ করেছে। শুধু রিসোর্টই নয়, ভয়াবহ আগুনে বশীভূত হয়েছে ত্রিপুরা ও লুসাইদের দোকানপাট ও ঘরবাড়ি। ক্ষতিগ্রস্ত এসব পরিবার ও ব্যবসায়ীদের পাশে দাঁড়ানোর আশ্বাস প্রশাসনের।
আইন শৃঙ্খলা বাহিনী তারাও সবগুলি হচ্ছে একটা ক্ষয়ক্ষতির একটা লিস্ট করা হচ্ছে, প্রশাসনের তরফ থেকে একটা করা হচ্ছে। আমরা যখন ফাইনাল লিস্টে পাবো তখন হয়তো আমরা এটা এস্টিমেট করবো যে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, ওইটার আলোকে আমরা হয়তো তাদেরকে একটা ক্ষতিপূরণ দেওয়ার হচ্ছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আমরা একটা সুপারিশ করবো। এমন ভয়াবহ অগ্নিকাণ্ডের পর পর্যটকদের নিরাপত্তার কথা বিবেচনা করে পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত সাজেক ভ্রমণে নিরুৎসাহিত করেছে রাঙামাটি জেলা প্রশাসন। আল আমিন শিকদার, যমুনা নিউজ। পিরোজপুরে আলাদা আগুনে পুড়ে গেছে প্রায় ৩৫টি দোকান। স্থানীয়রা জানায় সকাল ৬টার দিকে নেসারাবাদ উপজেলার মিয়ারহাটে একটি দোকানে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত, যা পাশের দোকানগুলোতে মুহূর্তেই ছড়িয়ে পড়ে। এ সময় ২৫টি দোকান পুড়ে যায়, আগুন নিয়ন্ত্রণে আসে পরে। অন্যদিকে গতরাতে সদর উপজেলার পাঁচপাড়া বাজারে আগুন লাগে, এ সময় 10টি দোকান পুড়ে যায়। ভুক্তভোগীদের অভিযোগ, ইচ্ছাকৃতভাবে কেউ দোকানের এই ঘরগুলোতে আগুন দিয়েছে। দুটি আগুনেই ক্ষয়ক্ষতির পরিমাণ এখন পর্যন্ত নিরূপণ করা সম্ভব হয়নি। কক্সবাজারে স্থানীয়দের সাথে বিমান বাহিনীর সদস্যদের সংঘর্ষের পর এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। নিহত শিক্ষার্থী শিহাব কবির নাহিদকে সকালে তার গ্রাম রামুর মণ্ডলপাড়া এলাকায় দাফন করা হয়েছে। এই মৃত্যুর ঘটনায় এখনও কোনো মামলা হয়নি। রাতেই বিক্ষোভ মিছিল করেছে নাহিদের সহপাঠীরা। সকালে মৌন মিছিল করে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছে তারা। গতকাল বিমানঘাটি এলাকায় স্থানীয়দের সাথে বিমান বাহিনীর সদস্যদের সংঘর্ষে কয়েকজন আহত হলে তাদেরকে হাসপাতালে নেয়ার পর একজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। পরে তার মরদেহ মর্গে পাঠায় পুলিশ। ময়নাতদন্ত শেষে রাতেই পরিবারের কাছে হস্তান্তরের পর দাফন সম্পন্ন হয়। 5 দফা দাবিতে চট্টগ্রাম ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তৃতীয় দিনের মতো বিক্ষোভ কর্মসূচি পালন করছে ইন্টার্ন চিকিৎসকরা। আজ সকাল থেকে তারা কাজে যোগ দেননি। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসক পরিষদের ব্যানারে বিক্ষোভ শুরু হয়। আন্দোলনকারীরা বলছেন, মেডিকেল হাসপাতালের কমপ্লিট শাটডাউন, মেডিকেলে কলেজ ক্লাস পরীক্ষা, একাডেমিক কার্যক্রম বর্জনের কর্মসূচি অব্যাহত রয়েছে। 5 দফা দাবি না মানা পর্যন্ত এই কার্যক্রম চলবে। তাদের দাবিগুলো হচ্ছে, এমবিবিএস এবং বিডিএস ডিগ্রি ছাড়া কেউ ডাক্তার পদবি লিখতে পারবে না। দ্রুত 10,000 ডাক্তার নিয়োগ দিয়ে শূন্য পদ পূরণ করতে হবে। ডাক্তারদের বিসিএস এর বয়সসীমা 34 বছর পর্যন্ত করতে হবে। সকল মানহীন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট স্কুল বন্ধ করতে হবে। মেডিকেল অ্যাসিস্ট্যান্ট যারা এমবিবিএস বিডিএস ডক্টরদেরকে সহযোগিতা করার জন্য একটা ম্যাটস তৈরি করা হয়েছিল, তারা আজকে নিজেকে তারা সমমানের ডাক্তারদের অর্থাৎ এমবিবিএস বিডিএস লেভেলে তারা চিকিৎসা লেভেল করতে যাচ্ছে। চিকিৎসক হিসাবে এমবিবিএস এবং বিডিএস এর বাইরে কেউ ডাক্তার পদবি ব্যবহার করতে পারবে না। এইটা নিয়ে বিভিন্ন সময় রিট করা হয়েছে, কিন্তু আমরা মহামান্য আদালতের কাছে দাবি চাইব যে বিজ্ঞ বিচারক এবং আদালত এই বিষয়টা সুরাহা করবেন। দালালের খপ্পরে পড়ে লিবিয়া গিয়ে বিপদের মুখে চাঁদপুরের একই পরিবারের 4 জন। সচ্ছল জীবনের আশায় ঋণ নিয়ে প্রবাসে গিয়ে এখন প্রতিনিয়ত মৃত্যু ভয় তারা করছে তাদের। যে কোনো মূল্যে স্বজনদের কাছে ফিরতে চান, আবার স্বজনদেরও প্রতিটি মুহূর্ত কাটছে উৎকণ্ঠায়। সরকারের সহযোগিতার অপেক্ষায় আছে পরিবারগুলো। 5 মাস পরে আইছি, একদিনকার জন্য দোকানে যেতে পারিনি। এদেশের মধ্যে ঝামেলা আপনার সবচেয়ে মাফিয়া। সংসারের সচ্ছলতা আনতে দালালদের মাধ্যমে লিবিয়া যান 3 সন্তানের বাবা জহির খান। এখন দিন কাটছে অনেকটা বন্দী অবস্থায়, তারা করে ফিরছে মৃত্যু ভয়। বাঙালির রুনিয়া বিক্রি করে লাই 3 লাখ 4 লাখ টাকা বেচে তারা এখান থেকে আবার মুক্তিপণ হিসেবে দাবি করে 30 লাখ 40 লাখ। 55 জনের মতো আছি বাঙালি, আর আমরা একবার থেকে 4 জন আছি। স্বজনরা জানায়, গত বছর 6 অক্টোবর লিবিয়া পাড়ি দেন চাঁদপুরের কচুয়া কোয়া গ্রামের জহির খান, রাসেল খান, আনিস খান ও ফয়সাল খান। 4 জনই আত্মীয়। ভালো বেতনে চাকরির প্রলোভন দেখিয়ে জনপ্রতি 4 লাখ টাকা করে বিদেশে পাঠায় স্থানীয় দালাল বকুল মিয়া। কিন্তু 5 মাস পেরোলেও মেলেনি কাজ কিংবা থাকার বৈধতা। প্রতারণার শিকার হয়ে দেশে ফেরার দিন গুনছেন 4 জন। উদ্বেগ উৎকণ্ঠায় দিন কাটছে পরিবারগুলোর। একটা সন্তান যদি বলে যে বাবা আমাদের জীবন ভিক্ষাটা করেন, আমরা বাচ্চা থাকলে আমাকে টাকা পয়সা হইব। মা জিউতের দিনে একটু খেয়াল রাখেন, যদি আমরা না যাইতে পারি তো জিউতের একটু আসুনতে রেখেন, আঙ্গুর সংসার সব কানে যাইতে আছে। ওখানে তারা বিপদে আছে, আটকে আছে, রুম থেকে বাইর হইতে পারে না ঠিক মতন। বাইর হইলে পুলিশে ধরে নেয়। উঠে অনেক ঋণ ফিন করে দিচ্ছে, তো এখন আমার মনে করেন সংসারে হাল ধরার মতো কেউ নেই। আমরা টাকা পয়সা কিছু চাই না, তারা সুস্থ মতন তারা বাড়ি ফিরিয়ে দেখ। আমার ভাই আমরা বুকে চাই।
প্রতারণার অভিযোগ এড়িয়ে দালাল বকুল মিয়ার দাবি, ভুক্তভোগীদের দেশে ফেরাতে চেষ্টা করছেন তিনি। আলাপ করে আসছি, বললো যে এটা ফ্যামিলিটা কমপ্লিট করে দেন, দিলে আমরা এটা তদন্ত করাবো, গত 10-15 দিনের মধ্যে তদন্ত রিপোর্ট দিলে তারপর আমরা একটা এজেন্সি রিপোর্টে দিলে ওদেরকে নিয়ে আসা যাবে। তো সবাইকে বলছি কমপ্লিট করতে চাচ্ছে না। মানব পাচারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের এই কর্মকর্তার। যারা মানব পাচারের সাথে জড়িত তাদের তালিকা অনুযায়ী আমরা আমাদের আগামী কমিটির মিটিংয়ে সেই তালিকা অনুযায়ী তাদের নাম আলোচনা করব এবং আমাদের এই প্রবাসীদের কিভাবে স্বার্থ রক্ষা করা যায়, কিভাবে আটকা পড়া প্রবাসীদেরকে ফেরত আনা যায় সে বিষয়ে আমরা পদক্ষেপ গ্রহণের জন্য চেষ্টা করব। শ্রমিক ভিসায় বিদেশে যাওয়ার ক্ষেত্রে সবাইকে আরও সচেতন হওয়ার আহ্বান কর্মসংস্থান ও জনশক্তি অফিসের কর্মকর্তাদের। কাদের পলাশ, যমুনা নিউজ, চাঁদপুর। নোয়াখালী সদর উপজেলায় ঘরে ঢুকে এক নারীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার রাত 9টার দিকে উপজেলার বিনোদপুর ইউনিয়নের জালিয়াল গ্রামের আলী আহমেদ ছাপরাশির বাড়িতে এই ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে বাড়িতে একটি ঘরে একাই থাকতেন রোজি এবং সন্ধ্যায় রোজি বাহির থেকে কাজ শেষ করে নিজের ঘরে যান। হঠাৎ রাত 9টার দিকে তার ঘর থেকে শব্দ শুনতে পান প্রতিবেশীরা। ঘরে ঢুকে রক্তাক্ত অবস্থায় রোজিকে পড়ে থাকতে দেখে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এই ঘটনাস্থল থেকেই একটি রক্তমাখা চাপাতি উদ্ধার করা হয়েছে। স্থানীয় এক যুবককে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়েছে। ঝিনাইদহে ট্রিপল মার্ডারের ঘটনায় জড়িত সন্দেহে 2 জনকে আটক করেছে র্যাব এবং সকালে প্রেস রিলিজে র্যাব 6-এর কোম্পানি কমান্ডার মেজর নাইম বলেছেন, সোমবার রাতে ঝিনাইদহ থেকে আবু সাইদ ও গাজীপুরের কালিয়াকৈর থেকে আনারুল নামের একজনকে আটক করা হয়। আটককৃতরা ঘটনায় জড়িত কিনা তা উদ্ঘাটনের জন্য তদন্তের স্বার্থে তাদের শৈলকুপা থানায় হস্তান্তর করা হয়েছে। এর আগে সোমবার সকালে নিহত হানিফের ছোট ভাই অজ্ঞাতনামা আসামি করে মামলা করেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সারা দেশে রাতভর যৌথ বাহিনীর কম্বাইন্ড পেট্রোলিং চলে। রাত 11টা থেকে রংপুর মহানগর ডিসির মোড়, মেডিকেল মোড় চেকপোস্ট, বাস টার্মিনাল, সাতমাথা স্টেশন, আবু সাইদ চত্বর সহ অন্যান্য এলাকার প্রধান পয়েন্টগুলোতে পুলিশের কড়া নিরাপত্তা ছিল। তারা জানায়, ফুট পেট্রোলিং, বাইক পেট্রোলিং, মোবাইল পেট্রোলিং এর মাধ্যমে নগরবাসীকে নিরাপত্তা দিতে এই কার্যক্রম। এর মাধ্যমে হামলা নাশকতা পরিকল্পনা ছাড়াও ছিনতাইকারী এবং অন্যান্য অপরাধীদের ধরতে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হবে। এর মধ্যে নগরীর লালবাগ এলাকা থেকে 2 জন ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়েছে। সারা দেশব্যাপী একটু বিশৃঙ্খলা, বিভিন্ন ধরনের অরাজকতা সৃষ্টির চেষ্টা করা হচ্ছে। তো আমরা সেই কারণে আমাদের পেট্রোলিংটা আরও সিগনিফিকেন্টলি বাড়িয়ে দিয়েছি, যাতে করে আমরা সবসময় নিশ্চিত করতে চাই যে রংপুর মহানগরীবাসী যারা এখানে বসবাস করে তারা যেন নিশ্চিন্তে নির্বিঘ্নে চলাফেরা করতে পারে। সংযোগ সড়কের কাজ শেষ না হওয়ায় কাজে মৌলভীবাজারে লাগছে না 32 কোটি টাকা ব্যয়ে নির্মিত সেতু। এরই মধ্যে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের কারণে পিলারের নিচে মাটি সরে গেছে এবং চালুর আগেই নবনির্মিত সেতুটি ক্ষতিগ্রস্ত হওয়ার শঙ্কায় আছে এলাকাবাসী। মনু নদীর 2 পারে পৃথিম পাশা, হাজিপুর ও শরীফপুর ইউনিয়ন। মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার গ্রামগুলোয় বসবাস প্রায় 10,000 মানুষের। স্থানীয়দের চলাচলের সুবিধায় 2018 সালে নদীর ওপর 232 মিটার দীর্ঘ পিসি গার্ডার সেতুর নির্মাণ কাজ শুরু করে সড়ক বিভাগ। 3 দফায় মেয়াদ বাড়িয়ে 2021 সালে এর নির্মাণ কাজ শেষ করে সিলেটের যৌথ ঠিকাদারি প্রতিষ্ঠান জন্মভূমি ও মেসার্স ওয়াহিদুজ্জামান। তবে সংযোগ সড়ক না থাকায় এতদিনেও চালু করা যায়নি সেতুটি। এখনো যে সংযোগ সড়ক, সেই সড়কটি নির্মিত হয় নাই। ইতিমধ্যে ব্রিজ প্রচন্ড ঝুঁকির মধ্যে আছে। 4 বছর থেকে আমরা ভোগান্তিতে আছি। আমরা জনসাধারণ অনেকেই ঠিকমতো চলাচল করতে পারিনি। এই বছরের মধ্যে এই বালুর সমস্যা সমাধান হয়ে রাস্তাটি যাতে সম্পূর্ণভাবে হয়। পিলারের নিচে মাটি সরে যাওয়ায় স্থায়িত্ব নিয়েও দেখা দিয়েছে শঙ্কা। এই অবস্থার জন্য অবৈধভাবে বালু উত্তোলনকে দায়ী করছে এলাকাবাসী। বিভিন্ন সময় মানববন্ধন হলেও প্রতিকার মিলছে না। ব্রিজের 1 কিলোমিটারের ভিতরে বালু উত্তোলন করার কারণে আমাদের এই ব্রিজটি ইতিমধ্যে প্রায় অর্ধেক ক্ষতিগ্রস্ত হয়েছে। অবৈধভাবে বালু উত্তোলন করার ফলে এখান থেকে বালু সরে গেছে এবং এই যে মূল কাঠামো সেটি কিন্তু বেশি উঠছে। সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী বলছেন, জমি অধিগ্রহণ জটিলতায় দেরি হয়েছে সেতুর সংযোগ সড়ক নির্মাণে। দ্রুত সেতু উন্মুক্ত করার আশ্বাস প্রশাসনের। এটা একটা বাইপাস সড়ক। এই সড়কের ভূমি অধিগ্রহণজনিত কারণে এটা প্রকল্পটা বাস্তবায়নে বিলম্ব হয়েছে। বর্তমানে ভূমি অধিগ্রহণজনিত যে জটিলতা ছিল এগুলো সম্পন্ন হয়েছে।
আমরা এলাকাগুলো ইতিমধ্যে বুঝাই পাইছি এবং ঠিকাদার সম্প্রতি নতুনভাবে নতুন উদ্যমে কাজ শুরু করছে। আমরা যখনই কোনো বালু উত্তোলন অবৈধভাবে প্রাপ্ত হই অথবা কৃষি জমি টপসেল কাটা হয়, আমাদের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণ সেখানে মোবাইল কোর্ট পরিচালনা করে থাকেন। আমাদের উপজেলা নির্বাহী অফিসারগণ এবং এসিলেন্টগণ দিনরাত কাজ করে যাচ্ছেন। তবে আর আশ্বাস নয়, দ্রুত সব প্রক্রিয়া শেষ করে সেতু চলাচলের জন্য উন্মুক্তের দাবি স্থানীয়দের। সাইফ আহমেদ, যমুনা নিউজ। আর এই ছিল সংবাদ সারা দেশের আয়োজনে। সাথে থাকার জন্য ধন্যবাদ। নিরাপদে থাকবেন।